চোখ মেলে তাকিয়ে অবিনাশ দেখল চারিদিকে গাঢ় অন্ধকার, তীব্র স্বরে ঝিঝি ডাকছে। অনেক উপরে মোটা মোটা ডালপালার ফাঁক দিয়ে আকাশের তারা দেখা যাচ্ছে একটা দুটো। চোখটা একটু সইয়ে নিয়ে চারপাশটা হাতড়ে দেখল সে। হ্যাঁ, সে যা ভেবেছে তাই। নোনা কুণ্ডুর জঙ্গলে তাকে ফেলে রেখে গিয়েছে ওরা, তার বাড়ি থেকে প্রায় ৩-৪ কিলোমিটার দূরে। গাছের গুঁড়িতে ঠোক্কর খেতে খেতে সামনে এগোতে চেষ্টা করলো অবিনাশ। মুশকিল হলো আরো গভীরে ঢুকে পড়েছে কিনা বোঝার উপায় নেই। দিক ঠিক করতে এই শীতের সন্ধ্যেতেও গলদঘর্ম হওয়ার উপক্রম। এই জঙ্গলে দিনের বেলাতেও এমন ঘুপচি অন্ধকার থাকে যে লোকে ঢুকতে ভয় পায়। একবার অবশ্য একটুখানি ঢুকেছিল অবিনাশ। বছর ২ আগে জঙ্গলের সামনে ফাঁকা জমিটায় চড়ুইভাতি করতে এসেছিল কয়েকজন বন্ধু মিলে। তখন সাহস করে একটু ভিতরে গিয়েছিল, কিন্তু কিছু দূরে এগিয়েই গা ছমছম করছিল রীতিমতো। নানা রকম বদনাম আছে এই জঙ্গলের। আগে নাকি এখানে নরবলি হতো। অনেক লোক নাকি এখানে ঢুকে বেভুল গোলক ধাঁধায় হারিয়ে গিয়েছে। তাদের আর হদিস মেলেনি। তবে আজ এত অন্ধকারের মধ্যেও তেমন ভয় করছে না অবিনাশের। এর কারণ হয়তো তার ভিতরের চাপা উত্তেজনা। সত্যি বলতে কি, কয়েক সপ্তাহ ধরেই তো ভয় ডর ভুলে একটাই উদ্দেশ্যের পিছনে দৌড়াচ্ছে সে। কম ভয় দেখানো আর চোখ রাঙানির মুখোমুখি হলো সে এই কদিন। উড়ো চিঠি, ফোনে হুমকি, রাস্তায় দাঁড় করিয়ে শাসানো, কোনো কিছুই বাদ রাখেনি খোকা সিংহের দল। কিন্তু অবিনাশকে টলাতে পারেনি। এমনকি আজ বিকেলবেলা যখন তার রগে পিস্তল ঠেকিয়ে নিরিবিলি বাঁধের রাস্তা থেকে টেনে হিজড়ে ওদের গাড়িতে তোলা হলো, তখনও এতটুকু বুক কাঁপেনি তার। গাড়ির মধ্যে ৪ জন নিষ্ঠুর চেহারার লোক ছিল। তাদের মধ্যে একজন খোকা সিংহ নিজে। ওরা বিচ্ছিরি ভাষায় গালাগালি দিচ্ছিল আর শাসাচ্ছিল। অবিনাশ সোজা তাকিয়েছিল ওদের চোখের দিকে, বলেছিল, আমাকে শেষ করে দিলেও তোমরা কিন্তু জিতবে না। ওর এরকম শান্ত গলা দেখে খোকা সিংহ বোধহয় অবাকই হয়েছিল একটু। তারপর ঠিক কি ঘটেছিল এই মুহূর্তে অবশ্য অবিনাশের মনে পড়ছে না। হুঁশ ফিরতে সে নিজেকে এই জঙ্গলের মধ্যে আবিষ্কার করল। সম্ভবত কিছু শুকিয়ে তাকে বেহুশ করে দিয়ে থাকবে খোকা সিংহের লোকেরা। জঙ্গলে ফেলে দিয়ে ভেবেছে আর সে বেরোতে পারবে না। হায়না শিয়ালে ছিঁড়ে খাবে, কিন্তু অবিনাশকে ওরা চেনে না। তার মনের জোর সাংঘাতিক, কিছুতেই সে পথ হারাবে না। বেঘরে পড়ে থাকবে না জঙ্গলে, তাকে পৌঁছতেই হবে নিজের পাড়ায়। সরস্বতী মাঠের বটগাছের তলায় আজ সন্ধ্যেতেই সকলে জড়ো হবে, এরকমই কথা আছে। অবিনাশ নিজে এই জমায়েতের উদ্যোক্তা। সে না পৌঁছলে চলবে কি করে? প্রায় ২-৩ সপ্তাহ ধরে নাওয়া খাওয়া ছেড়ে মাঠটাকে বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি করছে অবিনাশ। তাদের পাড়ার ওই একটাই খেলার মাঠ, পাশেই সরস্বতী নদী। নদীর ধারে বুড়ো বটগাছটা কত বছর ধরে যে ছোট ছেলে মেয়েদের খেলা দেখে আসছে তার ইয়ত্তা নেই। সারাদিন পাড়ায় খুদেরা দাপিয়ে বেড়ায় ওই মাঠে। শীতের দুপুরে ক্রিকেট, গ্রীষ্মের বিকেলে ফুটবল। এত বড় মাঠ যে একই সঙ্গে ফুটবল আর ক্রিকেটও জমে যায় কখনো কখনো। এক এক কোণে দিব্যি গুলিয়ে যায় ব্যাডমিন্টন কিংবা পিংপং। কচি কাঁচাদের মধ্যে দেদার চলে ধরাধরি জলকুমির বা বুড়ি বসন্ত। অবিনাশের ছেলেবেলাতেই কি কম সময় কেটেছে ওই মাঠে ডাঙ্গুলি আর মার্বেল খেলার ঝোঁকে?
ওই মাঠেরই একধারে স্টেজ বেঁধে কত রবীন্দ্র নজরুল সন্ধ্যা, শখের থিয়েটার অথবা ম্যাজিক শো উদরে গিয়েছে। বৃদ্ধদের সকাল সন্ধে একটু হেঁটে বেড়ানো, একটু হাওয়া খাওয়ার আর কোনো জায়গা আছে এ তল্লাটে? ওই নদীর ধারে খোলা জমিটুকু ছাড়া। সেই মাঠ চলে যাবে প্রমোটারের থাবায়। সবুজ গালিচার মতো ঘাস, সরস্বতীর ঠান্ডা হাওয়ায় অবাধ স্বাচ্ছন্দ্য, বৃদ্ধা ঠাকুমার মতো প্রাচীন বটগাছ, কিচ্ছু থাকবে না। তার বদলে আকাশে খোঁচা দেবে কংক্রিটের খাঁচা বাড়ি। অবিনাশ মেনে নিতে পারছে না কিছুতেই। প্রথম যেদিন সে শুনল এই মাঠের মালিকানা কিনে নিয়েছে চাঁদগেল প্রমোটার খোকা সিংহ, সেই দিনই অবিনাশ মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, এর বিরুদ্ধে লড়তে হবে তাকে। বহুকালের উপকারী পড়শির মতো এই মাঠ সারা গ্রামের একটা প্রাণ কেন্দ্রের মতো, একে বাঁচাতেই হবে। এলাকায় জমির কি অভাব? ঠিক এই মাঠটা না হলে চলছিল না জমি সওদাগরের। সেই দিন থেকেই কাজে নেমে পড়ল অবিনাশ। সে একা দুর্ধর্ষ ক্ষমতাশীল ও বিত্তবান খোকা সিংয়ের সঙ্গে এঁটে উঠতে পারবে না কোনোভাবেই। কিন্তু সে জানে লক্ষ্য বালুকণায় মরুভূমি তৈরি হয়, অযুত জলবিন্দুই সাগর গড়ে তোলে, সংগঠিত প্রতিরোধে অসম্ভব সম্ভব হয়, সে বিশ্বাস করে। পাড়ার প্রত্যেকটি বাড়িতে সে নিজে গিয়েছে, প্রত্যেকটি লোকের সঙ্গে নিজে কথা বলেছে। মাঠটার গুরুত্ব কতখানি, কেন মাঠটাকে বাঁচিয়ে রাখা দরকার, খুব ব্যাকুলভাবে বোঝানোর চেষ্টা করেছে। সব জায়গায় সে সমান সফল হয়েছে তা নয়, কেউ কেউ তেমন গুরুত্ব দেয়নি। যার জমি সে বাড়ি তুলবে, আমরা কি করব, এই বলে এড়িয়ে গিয়েছে। কেউ হয়তো ব্যাপারটা বুঝেছে, কিন্তু খোকা সিংহের ভয়ে পিছিয়ে এসেছে। সময়ের অভাব, এই অজুহাত গা মাচিয়েছে দু একজন। আবার অনেকেই সমর্থন জানিয়েছে তাকে, বলেছে আপনি দেখুন কিভাবে এটা রোখা যায়, আমরা আপনার পাশে আছি। মাঠ বাঁচানোর জন্যে আবেদনপত্র তৈরি করেছিল অবিনাশ, বাড়ি বাড়ি ঘুরে সই সংগ্রহ করেছিল। সই অবশ্য দেয়নি সকলে, তার প্রত্যাশার চেয়ে বেশ কমই হয়েছিল সইয়ের সংখ্যা। মনটা একটু খারাপ হয়েছিল, কিন্তু ভেঙে পড়েনি সে, বিশ্বাসও হারায়নি। তার দৃঢ় প্রত্যয় ছিল একদিন সব দ্বিধা ভয় ভুলে গোটা গ্রাম তার পাশে এসে দাঁড়াবে। অবিনাশ তার কাজ করে চলেছিল। সম্পূর্ণ একার উদ্যোগে সে হ্যান্ডবিল ছাপিয়েছিল, রিক্সা চেপে গ্রামের রাস্তায় মাইক হেঁটে প্রচার করে বেরিয়েছিল। লক্ষণ, অসীম, জগদীশ আরও কয়েকজন উৎসাহী যুবক তাকে সঙ্গ দিতে এগিয়ে এসেছিল। মাঠ বাঁচাও কমিটি তৈরি হয়েছিল, আরও দু চারজন আসছিল আস্তে আস্তে। এই রকম সময় একদিন খোকা সিংহ তাকে ডেকে পাঠিয়েছিল। গিয়েছিল অবিনাশ। খোকা সিংহ প্রথম দিকটায় বেশ গলা চড়িয়ে তাকে ভড়কে দিতে চেয়েছিল, বলেছিল আমার সঙ্গে পাঞ্জা লড়তে গেলে কিন্তু আপনার লাইফ রিস্ক হয়ে যাবে, কেন ফালতু ঝামেলা পাকাচ্ছেন। অবিনাশ বলেছিল ওই মাঠ আমাদের গ্রামের ফুসফুসের মতো, অন্তত ছোটদের মুখ চেয়ে আপনি ফ্ল্যাট তৈরির প্রজেক্টটা অন্য কোনো জমিতে সরিয়ে নিন। ব্যবসা করতে নেমে ছোট বড় ভাবলে আমার চলবে? খেকিয়ে উঠেছিল ঘাঘু প্রমোটার। অনেক ফেসিলিটি আছে ওই প্লটটার, ওই প্রজেক্ট কোনোভাবেই ক্যান্সেল হবে না। দৃঢ় কণ্ঠে বলেছিল অবিনাশ। বেশ, তবে আপনি আপনার রাস্তায় চলুন, আমরা আমাদের মতো চেষ্টা চালিয়ে দেখি। আমার অ্যাপিল কিন্তু অনেক উপর মহল পর্যন্ত যাবে। সই তো মাত্র ওই কয়েকটা পেয়েছেন আপনি। ধূর্ত হাসি খেলা করছিল খোকা সিংহের মুখে। ভুল করছেন, যে কোনো আন্দোলন একদিনেই তৈরি হয় না। অবিনাশও মৃদু হেসেছিল। চেতনা ছড়িয়ে পড়তে সময় নেয়, তারপর একজোট হয়ে প্রতিবাদ মাথা তোলে। আপনিও দেখতে পাবেন সেদিন বেশি দূরে নয়। কথাগুলো এখন আর একবার মনে পড়তেই শরীরটা টান টান হয়ে উঠল অবিনাশের।
আজ সন্ধেবেলা সরস্বতী মাঠের বুড়ো বটগাছের তলায় গ্রামের সমস্ত উৎসাহী মানুষকে জড়ো হতে বলেছে সে। পরবর্তী কর্মপদ্ধতি ঠিক হবে আজই। খোকা সিংহের দল ভালোই জানে যে ব্যাপারটা তাদের পক্ষে ঘোরালো হয়ে উঠেছে ক্রমশ। ওরা ভয় পেয়েছে বলেই অবিনাশকে গুম করার চেষ্টা করেছে আজ। ভেবেছে এইভাবে বুঝি প্রতিরোধের শেকড়টা উপড়ে ফেলতে পারবে। চোয়ালটা শক্ত করে অন্ধকার জঙ্গলের মধ্যে দিক নির্ণয় করতে লাগলো অবিনাশ। হোঁচট খেয়ে পড়ে গেল কতবার গাছের সঙ্গে ধাক্কা লাগলো, কপাল ঠুকে গেল। ব্যথা বেদনা তেমন টের পেল না সে, বরং বেশ নির্ভার ঝরঝরে লাগছে শরীরটা। শেষে হাতড়ে হাতড়ে একটা জায়গায় পৌঁছে সে দেখল দূরে যেন দু একটা গাড়ির আলো দ্রুত পিছনে বেরিয়ে যাচ্ছে। তার মানে পিচ রাস্তা। ওই রাস্তার ধার বরাবর ডান দিকে সোজা গেলেই তাদের গ্রাম। আনন্দে একটা চিৎকার করে অবিনাশ এবড়ো খেবড়ো জমির উপর দিয়ে দৌড় শুরু করলো। হালকা একটা কুয়াশার চাদর নেমে আসছে তার মধ্যেই। কত রাত হলো কে জানে, 7:30 নাকি 8-9? মাঠের জমায়েতটা ভেস্তে গেল না তো তার অনুপস্থিতির দরুন? অকুস্থলে পৌঁছানোর জন্য অবিনাশ আঁকুপাঁকু করছিল। যারা অনিচ্ছুক ছিল তাদের মধ্যে কারো মন বদলালো কি? যারা আসবে বলে কথা দিয়েছিল তাদের মধ্যে যদি কেউ আবার পিছিয়ে যায়? খোকা সিংহ লোভ দেখাচ্ছে অনেককে, অবিনাশ খবর পেয়েছে। তাকেও শেষ দিকটা টোপ দিয়েছিল খোকা সিংহ। একদম সরাসরি মোটা টাকার অফার করেছিল, বলেছিল ঝুট ঝামেলা বন্ধ করলে আরো দেবে। অবিনাশ টাকার বান্ডিলটা মুখের উপর ছুঁড়ে দিয়ে বলেছিল, আমাকে কিনতে পারবেন, এত টাকা আপনার সারা জীবনেও রোজগার করতে পারবেন না সিংজি। কুয়াশা চিরে দৌড়াতে দৌড়াতে গ্রামের রাস্তায় পৌঁছে গেল অবিনাশ। তেমন শীত করছে না, ক্লান্তিও নেই, শুধু উৎকণ্ঠা। খুব কি দেরি হয়ে গেল? নদীর ধারে একটা উজ্জ্বল আলোর আভা দূর থেকেই দেখতে পাচ্ছিল অবিনাশ। মিটিংয়ের জন্যে হ্যাজাক আনার কথা ছিল। লক্ষণ জগদীশরা বোধহয় সেসব এনেই ফেলেছে, কিন্তু তাকে না দেখতে পেয়ে সকলে কি ভাবছে কে জানে। চৌমাথার মোড়ে এসে গেল সে, আর একটা বাঁক, তারপরেই মাঠটা চোখে পড়বে। হঠাৎ ফিনফিনে কুয়াশায় সে দেখতে পেল তার পাশের বাড়ির সেতল কাকা হাতে একটা মোমবাতি নিয়ে একটু দূরের একটা আলপথ ধরে যাচ্ছেন। অবিনাশের মনে পড়ল কিছুতে সই দিতে রাজি হননি সেতল কাকা। মাঠের জমায়েতেও তার আসার কথা নয়, বলেছিলেন বুড়ো বয়সে এসব ঝঞ্ঝাটে থাকতে চায় না বাবু। কিন্তু এখন তো সেতল কাকা মোমবাতি হাতে মাঠের দিকে যাচ্ছেন মনে হচ্ছে। তবে কি মত বদলালেন শেষ পর্যন্ত? অবিনাশ গলা তুলে একটা হাঁক দিল, কিন্তু বৃদ্ধ মানুষটি ফিরে তাকালেন না। কানে কম শোনেন জানে অবিনাশ, যাকগে পরে দেখা যাবে। এই ভেবে সে সোজা রাস্তা ধরে দৌড়ে এগিয়ে গেল। মাঠের কাছাকাছি পৌঁছে কিন্তু হতভম্ব হয়ে গেল অবিনাশ। বিশাল মাঠে 1 ইঞ্চি জায়গাও ফাঁকা নেই। সারি দিয়ে বসে আছে গোটা গ্রামের সমস্ত মানুষ। যারা আসতে চায়নি তারাও বাদ নেই। এত লোক, অথচ এতটুকু আওয়াজ নেই কারো মুখে। সকলেই মাথা নিচু করে চুপচাপ বসে আছে। হ্যাজাক জ্বালার দরকার পড়েনি, কারণ প্রত্যেকের হাতে একটা করে জ্বলন্ত মোমবাতি। একদম সামনে শিশুরা, তার পিছনে মহিলারা, তারও পরে পুরুষদের সারি। শত শত মোমের আলোয় উজ্জ্বল সরস্বতী মাঠ, কিন্তু নিস্তব্ধতায় ডুবে আছে চারপাশে। নীরবতা পালন, ব্যাপারটা প্রথমে মাথায় ঢুকছিল না অবিনাশের। তারপরে সামনে রাখা দুটো পোস্টারে তার চোখ আটকে গেল। প্রথম পোস্টারটায় লেখা শহীদ অবিনাশ অমর রহে। চমকে উঠে দ্বিতীয়টার দিকে তাকালো অবিনাশ। সেখানে একটা ফটো সাঁটা, নিচে দুটো লাইন। ফটোটা তার নিচে লেখা আছে, নৈনং ছিন্দন্তি
শস্ত্রাণী নৈনং দহতি পাবক, গীতার শ্লোক। মানেটা জানে অবিনাশ, তার দাদুর শ্রাদ্ধের সময় শুনেছে। আত্মা, অস্ত্র যাকে ছিন্ন করতে পারে না, আগুন যাকে দগ্ধ করতে পারে না। সঙ্গে সঙ্গে একটা মুহূর্তের কথা মনে পড়ে গেল অবিনাশের। গাড়ির মধ্যে বসে খোকাসিংহ পিস্তলটা চেপে ধরেছে তার পাঁজরে, দাঁতে দাঁত পিষে বলছে, তোর বিপ্লব এখানেই শেষ করে দিই। গুরুম করে একটা শব্দ হয়েছিল না সঙ্গে সঙ্গে? অবিনাশ নিজের বুকে হাত দিয়ে দেখল কোনো রক্ত চিহ্ন নেই, ক্ষতও নেই কোথাও। এত কাছে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও তাকে যে কেউ দেখতে পাচ্ছে না, সেই ব্যাপারটাও এই প্রথম খেয়াল করল সে। সব বুঝতে একটু সময় লাগলো অবিনাশের। তারপর সে একটু হাসল। শ্লোকটায় একটা অন্য রকম মানে খুঁজে পাওয়া যাচ্ছে না? তাকে হয়তো মারতে পেরেছে খোকাসিংহ, কিন্তু চেতনার মৃত্যু হয়নি। অবিনাশ স্বপ্ন দেখত একদিন গোটা গ্রাম জেগে উঠবে, আজ সেই দিন। এখন অবিনাশ আর না থাকলেও চলবে। প্রতিবাদ তার নিজস্ব ভাষা খুঁজে পেয়েছে। কোনো অস্ত্র বা আগুন আর তাকে দমাতে পারবে না। ধীরে ধীরে মিহি কুয়াশায় মিলিয়ে গেল অবিনাশ। সামনের সারিতে কয়েকটা মোমবাতির শিখা একটু কেঁপে উঠল শুধু।